নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আয়ুর্বেদ কথাটার সঠিক অর্থ কি। আমার কাছে একজন জানতে চেয়েছেন যে আয়ুর্বেদ কথাটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে বা এর সঠিক অর্থ কি, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মূল লক্ষ্য কি, এবং তার সাথে সাথে আমি আরো বলবো যে অষ্টাঙ্গ আয়ুর্বেদ বলতে আমরা কি বুঝি, আয়ুর্বেদ বিজ্ঞানে বা আয়ুর্বেদ শাস্ত্রে রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারকে কিভাবে বর্ণনা করা হয়েছে প্রভৃতি। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। প্রথমে বলি আয়ুর্বেদ কথাটার সঠিক অর্থ কি। দেখুন, আয়ুর্বেদ এই কথাটা দুটো শব্দের সংগঠনের মাধ্যমে বা সংমিশ্রণে তৈরি হয়েছে। একটা হলো আয়ু, আয়ু মানে লাইফ বা জীবন, এবং আরেকটা হচ্ছে বেদ অর্থাৎ নলেজ বা জ্ঞান। হিতা হিতাং সুখং দুঃখ মায়ুষ্য হিতা হিতাং মানুঞ্চ তত্র যত্র মায়ুর্বেদ স উচ্চতে। অর্থাৎ আয়ুর্বেদ শাস্ত্রে যে যে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা জীবন বা লাইফের সম্বন্ধে সম্যক একটা জ্ঞান লাভ করতে পারি। অর্থাৎ জীবনের পক্ষে কোনটা হিতকর কোনটা অহিতকর, স্বল্পায়ু দীর্ঘায়ু প্রভৃতি যে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা জানতে পারি। সোজা ভাষায় যে শাস্ত্র অধ্যয়ন করলে কিভাবে একজন মানুষ সুস্থ থাকতে পারে, একজন মানুষ অর্থাৎ তার জীবন, সে কিভাবে সুস্থ থাকতে পারে এবং সেই সুস্থভাবে তার জীবনকে সঞ্চালনা করতে পারে, যে শাস্ত্রে এটা সম্পূর্ণভাবে বর্ণনা করা হয়েছে তাকেই বলা হচ্ছে আয়ুর্বেদ। এবারে বলছি আয়ুর্বেদ শাস্ত্রের মূল বা আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির মূল লক্ষ্য কি কি। এর মূল লক্ষ্য হচ্ছে দুটো। একটা হচ্ছে সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম, অর্থাৎ একজন সুস্থ মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে সেটা এক্ষেত্রে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তার স্বাস্থ্য রক্ষা কিভাবে করা হবে, এবং আরেকটি হলো আতুরস্য বিকার প্রশমঞ্চ, অর্থাৎ যে মানুষটি অসুস্থ সেই মানুষটিকে কিভাবে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তার কিভাবে চিকিৎসা করা হয়, করলে সে সুস্থ হয়ে ফিরে আসতে পারে বা সুস্থ হতে পারে। সেটাই হচ্ছে এই চিকিৎসা বিজ্ঞানের এই দুটোই হচ্ছে মূল লক্ষ্য। এছাড়া আয়ুর্বেদে আরেকটা জিনিসকে খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিদানাং পরিবর্জনম। অর্থাৎ যখন কোনো মানুষ অসুস্থ হয় বা তার কোনো রোগ হয়, তখন সবার আগে দেখা উচিত যে কি কারণে তার এই রোগটা হয়েছে, তার এই রোগের পিছনে কি কারণ রয়েছে, এবং সেই কারণটাকে যদি আমরা পরিত্যাগ করতে পারি বা পরিহার করতে পারি, তাহলে কিন্তু সেই মানুষটা অনেকটাই সুস্থতার পথে এগিয়ে গেল। তারপরে তার চিকিৎসা, প্রথমত যে কারণে তার রোগটা হয়েছে সেই কারণটাকে কিন্তু সরিয়ে ফেলতে হবে। দেখুন, আয়ুর্বেদ বিশ্বাস করে যে একজন মানুষ যদি শারীরিকভাবে অসুস্থ হয় তাহলে তার প্রভাব কিন্তু তার মনের ওপরে পড়ে। আবার ঠিক অন্যদিকে একজন মানুষ যদি মানসিকভাবে অসুস্থ হয় তার প্রভাব কিন্তু তার শরীরের ওপরে পড়ে। অর্থাৎ যখন কোনো মানুষ অসুস্থ হয়ে আমাদের কাছে আছে, তখন আমরা কিন্তু তার শরীর এবং মন দুটোকে একসঙ্গে সুস্থ রাখার চেষ্টা করি, কারণ এর মধ্যে একটা যদি অসুস্থ হয় আরেকটার ওপরেও কিন্তু তার প্রভাব পড়বে। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে উদ্ভিজ দ্রব্য, সেই সাথে সাথে অর্থাৎ ভেষজ দ্রব্য, সেই সাথে সাথে প্রাণীজ দ্রব্য এবং খনিজ দ্রব্য, এর সংমিশ্রণে কিন্তু আয়ুর্বেদের চিকিৎসা করা হয়। এবারে বলছি যে আয়ুর্বেদ স্বাস্থ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা অর্থাৎ সাধারণভাবে আমরা যেটাকে বলি ইমিউনিটি পাওয়ার, এটাকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। দেখুন, বর্তমান যুগে বিশেষত এই কোভিড-19 পরে রোগ প্রতিরোধক পাওয়ার বা এই ইমিউনিটি পাওয়ার নিয়ে আমরা ভীষণ সচেতন। সবাই আমরা চেষ্টা করছি কিভাবে আমাদের এই ইমিউনিটি পাওয়ারকে ডেভেলপ করতে পারি, যার ফলে বিভিন্ন ধরনের বহিরাগত মাইক্রো অর্গানিজমগুলো আমাদের শরীরে প্রবেশ করে যাতে আমাদের অসুস্থ করে তুলতে না পারে। আয়ুর্বেদে এই রোগ প্রতিরোধক ক্ষমতাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সহজ বল, একটা হচ্ছে কালজ বল, আরেকটা হচ্ছে যুক্তিকৃত বল। সহজ বল হচ্ছে মানুষ জন্মসূত্রে যে ক্ষমতাটা অর্জন করে, যে রোগ প্রতিরোধক ক্ষমতাটা অর্জন করে তাকে বলা হচ্ছে সহজ বল। কালজ বল যেটা, সেটা সময়ের ওপরে, ঋতুর ওপরে নির্ভর করছে, বয়সের ওপরে নির্ভর করে তার ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ হয়। আর যুক্তিকৃত বল যেটা, সেটা হচ্ছে মানুষ এটা গঠন করে, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনিটি যাকে আমরা বলি, ভ্যাকসিন বা টিকা এর মধ্যে পড়ে। এছাড়া আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের একটি শাখায় রসায়ন বলে একটা জিনিসের আলোচনা করা হয়েছে বা রসায়ন বিদ্যা দিয়ে আলোচনা করা হয়েছে। এই রসায়ন বিদ্যার মাধ্যমে কিন্তু আমরা এই যুক্তিকৃত বলকে আরো বর্ধিত করতে পারি এবং ইমিউনিটি পাওয়ারকে আরো স্ট্রং করে তুলতে পারি। এবারে বলবো অষ্টাঙ্গ আয়ুর্বেদ বলতে আমরা কি বুঝি। অষ্টাঙ্গ আয়ুর্বেদ হচ্ছে আয়ুর্বেদকে 8টা শাখায় ভাগ করা হয়েছে। কায় বাল বৃহদাঙ্গ শল্য দংষ্টা জরা বিষা। এর প্রথমে বলবো শল্য, অর্থাৎ শল্য অর্থাৎ হচ্ছে মডার্ন চিকিৎসা বিজ্ঞানে যেটাকে আমরা বলি সার্জারি।
তারপরে বলবো শালক্য, যেটা ঊর্ধ্ব জত্রুগত রোগ, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা প্রভৃতি নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের যে শাখায়, সেটাকে বলা হচ্ছে শালক্য তন্ত্র। এরপরে বলবো কৌমার ভিত্র, যেটাকে বর্তমানে বলা হয় যে পেডিয়াট্রিক্স, অর্থাৎ শিশুরোগ বিদ্যা নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে। তারপরে বলবো কায়োচিকিৎসা। কায়োচিকিৎসাতে শরীর এবং শরীর কেন্দ্রিক যে সমস্ত সমস্যা বা সমাধান যে চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে, সেটাকে বলা হচ্ছে কায়োচিকিৎসা। এরপরে হচ্ছে অগধতন্ত্র। অগধতন্ত্র হচ্ছে বর্তমানে যেটাকে বলা হয় টক্সিকোলজি, বিষ বা তার বিষক্রিয়া নিয়ে যে শাস্ত্রে বলা হয়েছে, তাকে বলা হচ্ছে অগধতন্ত্র। এরপরে বলবো যে রসায়ন। রসায়ন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় মানুষ কিভাবে দীর্ঘকাল সুস্থ থাকতে পারে, নিরোগ থাকতে পারে, এটা যে বিজ্ঞান শাখায় বলা হয়েছে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ারকে আরো ডেভেলপ করে তুলতে পারে, সেটাই হচ্ছে রসায়ন। আরেকটি আছে যেটাকে বলা হয় ভূতবিদ্যা, অর্থাৎ যে ক্ষেত্রে বিভিন্ন রকমের গ্রহের প্রভাবে যেভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ সাইকোসোমাটিক ডিজিজ নিয়ে যে শাখায় বর্ণনা করা হয়েছে, সেটাকে বলা হয়েছে ভূতবিদ্যা। আরেকটি হলো বাজিকরণ, অর্থাৎ শুক্র এবং তার প্রভাব, কোনটা শুক্রের ক্ষেত্রে হিতকর, কোনটা অহিতকর, যে আয়ুর্বেদের শাখায় যেভাবে এটা বর্ণনা করা হয়েছে, সেটাকে বলা হয়েছে বাজিকরণ বিদ্যা। তাহলে বন্ধুরা দেখলেন তো, আয়ুর্বেদ কথাটার সঠিক অর্থ হচ্ছে আয়ুর সম্বন্ধে জ্ঞান লাভ করা। যে শাস্ত্রে আমরা আয়ুর সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করতে পারি, তাকেই আমরা বলছি আয়ুর্বেদ। এবং অষ্টাঙ্গ আয়ুর্বেদকে আমরা বললাম যে আয়ুর্বেদকে 8টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।